পবিত্র রমজান মাসে ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান। প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি যেন এগিয়ে গেল আরও এক ধাপ। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে তুরস্কের অত্যাধুনিক হাবিটজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। অনেকে বলছেন এমনিতেই বাংলাদেশ নিয়ে চাপে রয়েছে ভারত, তার মধ্যে তুরস্কের এই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। গত 7 ফেব্রুয়ারি শেখ হাসিনার গাড়ি চালকের ছেলের বিরুদ্ধে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট দেন, যেখানে রুবেলকে নিয়ে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা জানিয়েছেন তিনি। গোয়েন্দা প্রতিবেদনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে রুবেলের কথা উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে রুবেলকে গণভবন, কোয়ার্টার, আদাবরের প্রশাসনের কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি মাইল ফলক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী, সাংবাদিক সহ 20 সদস্যের একটি প্রতিনিধি দল শুভেচ্ছা সফরে চীনে গিয়েছেন। এটা চীনের আমন্ত্রণেই কিন্তু বাংলাদেশ থেকে তারা গিয়েছেন। এই সফরটি দেখে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের উপর আরও বেশি চটে গিয়েছেন এবং বাংলাদেশকে নিয়ে তারা অনেক নেতিবাচক সংবাদ প্রচার করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। আবারও কপাল পুড়তে যাচ্ছে খুনি শেখ হাসিনার, আবারও কপাল পুড়তে যাচ্ছে মাফিয়া শেখ হাসিনার। ভারত থেকে তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে এবার বিজেপি সরকার। দিল্লি হবে এবার বাংলাদেশ মুক্ত। দিল্লিতে কোনো গণহত্যাকারী থাকতে পারবে না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। শেখ হাসিনার জায়গা বাংলাদেশেও হয়নি, শেখ হাসিনার জায়গা দিল্লিতেও হবে না। এদিকে বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতকে কঠিন হুঙ্কার দিয়েছে চীন। কি রয়েছে ভারতের কপালে? নরেন্দ্র মোদী কি এবার ক্ষমতা হারাতে যাচ্ছে? খুনি শেখ হাসিনা যেইভাবে ক্ষমতা হারিয়েছেন ঠিক সেইভাবে নরেন্দ্র মোদীরও ক্ষমতা হারাতে হবে। দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশকে এবার শক্তিশালী কামান দিচ্ছে তুরস্ক। ভারত এখন ভয়ে আছেন, কখন জানি নরেন্দ্র মোদী টুস করে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। দর্শক শ্রোতা, সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের সেনাবাহিনীর হাতে। অনেকে বলছেন এমনিতেই বাংলাদেশ নিয়ে চাপে রয়েছে ভারত, তার মধ্যে তুরস্কের এই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই হাবিটজার কামানগুলোর বিশেষত্ব হলো এগুলো হালকা ওজনের এবং আকাশ পথে সহজেই পরিবহনযোগ্য। এগুলোর গোলা নিক্ষেপের পরিসর 17 থেকে 21 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম। মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিটজার তৈরি করা হয়েছিল, যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্রাগারের অংশ। সামরিক বিশ্লেষকদের মতে এই কামানগুলো আকাশ ও স্থলপথে বেশ কার্যকরী, বিশেষ করে যে দেশগুলোর সাথে প্রতিবেশী দেশের সংকট রয়েছে এবং যাদের সীমান্ত একদম সংলগ্ন, যেমন ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান বা ভারত চীন। এমন দেশগুলোতে এই কামানগুলো প্রতিবেশী দেশের জন্য বেশ হুমকি। ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বাসও। ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক ও শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে এরদোয়ানের দেশটি। তুরস্ক থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বাইরাক্তার TB2 ড্রোন ও টাইগার মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র।
বর্তমান বিশ্বে সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের শীর্ষ উৎপাদক তুরস্ক। অটোমান আধিপত্য বিস্তারে মুসলিম প্রধান দেশগুলোর অন্যতম পরাশক্তি দিন দিন নিজেদের সামরিক শক্তি নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নত দেশগুলোর প্রতিরক্ষায় ভরসা হয়ে উঠেছে আঙ্কারা। 2004 সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে। এর মধ্যে রয়েছে কাবলার মিসাইল সিস্টেম, অটোকার কোবরা লাইটার, মাল্টি ভেহিকল, মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্বকাপানো বাইরাক্তার ড্রোন। 105 ও 155 মিলিমিটারের আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, পূর্বে শেখ হাসিনার সময়ে আমাদের ভারত নির্ভরতার কারণে ভারত থেকে বেশি দামে সামরিক সরঞ্জাম কিনতে হতো। কিন্তু বর্তমান সময়ে চীন, পাকিস্তান ও তুরস্কের সাথে ভালো সম্পর্কের কারণে কম দামে আধুনিক সামরিক সরঞ্জাম কেনার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশও ভারতকে দেখিয়ে দিতে পারে। বাংলাদেশ শব্দটাতেই এখন তাদের বড় ভয়। বাংলাদেশকে কাবু করতে না পেরে এবার দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কতজন বাংলাদেশি বর্তমানে অবৈধভাবে দিল্লিতে বসবাস করছে তার কোনো প্রমাণ অমিত হাজির করতে পারেননি। কেবল অমিত শাহ গং ভাসমান কথায় বাংলাদেশি খেদাও মিশন শুরু করেছেন। যদিও তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভিসা পাসপোর্টহীনভাবে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরাতে নারাজ। উল্টো হাসিনার বেলায় তাদের কণ্ঠে ঝরছে দরদ। এমনকি দেশ ছেড়ে পালানো গণহত্যার মতো অভিযোগ কাঁধে থাকা আওয়ামী লীগ নেতারাও দিল্লিতে আছেন নিরাপদ আশ্রয়ে। তাদের ফেরাতেও ভারত আগ্রহী। আবার এই নেতাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কোনো খবরও পাওয়া যায়নি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে খোদ দিল্লিতে রেখে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণাকে ভারতীয় অনেক বিশ্লেষকই শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখছেন। তারা মনে করছেন বাংলাদেশ বিদ্বেষ বাড়িয়ে রাজনীতির মাঠে ফায়দা লোটার কাজটা বিজেপি ও অমিত শাহরা দিল্লির বিধানসভা নির্বাচনের আগেই শুরু করেছিলেন। 27 বছর পর দিল্লির মসনদে বসার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের বড় কর্মকর্তাদের বাংলাদেশি তাড়াতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। যে রাস্তাটা বা যে সম্পর্ক, এটা হলে বাংলাদেশ অনেক বেশি আকারে উপকৃত হবে। কিন্তু ভারত এই জায়গায় অনেক ভয় পাচ্ছেন। ভারত মনে করছেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে ভারতের চারদিক থেকে চীন ঘিরে ফেলবে এবং সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো ভারতের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের যে ন্যায্য হিস্সা আন্তর্জাতিক নদী তিস্তা, সেই হিস্সাটা কিন্তু আমরা পাচ্ছি না। ভারত প্রতিনিয়ত চায় বাংলাদেশের মধ্য দিয়ে রাস্তা ব্যবহার করে ভারত তার যে সেভেন সিস্টার অঙ্গরাজ্যগুলো আছে সেই জায়গায় তার পণ্য সরবরাহ করবে, অস্ত্র সরবরাহ করবে, সেনাবাহিনী সরবরাহ করবে। কিন্তু আমরা তার মাধ্যমে পাবো কি? জিরো, একটা গোল আন্ডা পাবো। তো সেই জায়গা থেকে এখন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যেমন টানাপোড়েন চলছে, অন্যদিকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের যে উন্নয়ন সেটা ভারত স্বাভাবিকভাবে কোনো ক্রমে নিতে পারছে না। দেখুন, তিস্তা নদীর যেই ন্যায্য পানির হিস্সা সেটা আমরা পাচ্ছি না। এই না পাওয়ার কারণে বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে। এই যে দেখুন, প্রতি শুষ্ক মৌসুমে ভারত যে তিস্তার পানি না দেওয়ার কারণে বাংলাদেশের প্রায় 2 কোটিরও অধিক মানুষের বাণিজ্যিক সমস্যায় পড়েন। তাদের যে ব্যবসা বাণিজ্য সেটাতে তারা লস হয়। এই তিস্তার পানি না পাওয়ার কারণে শুষ্ক মৌসুমে আমাদের যেই তা অববাহিকার যে অঞ্চলগুলো আছে সেই জায়গায় আমরা যে ধান সেটা আমরা উৎপাদন করতে পারি না। প্রায় 9% আমাদের কম হয়। তার মধ্য দিয়ে প্রায় আমরা 6,000 কোটি টাকা আমাদের লোকসান হয়। অন্যদিকে আমরা দেখি যে গজলডাঙ্গা যে বাঁধ আছে সেই বাঁধের পানি বর্ষা মৌসুমে আমাদের বাংলাদেশে তারা ছেড়ে দেয়। গত বছর আমরা দেখেছি আমাদের যে বন্যাটা হলো সেটা কিন্তু এই গজলডাঙ্গার যে বাঁধ আছে সেই বাঁধটি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে। এই বন্যার কারণে আমাদের অনেক ফসলি জমি ডুবে গিয়েছে, আমাদের অনেক গবাদি পশু নষ্ট হয়েছে। তার একটি হিসাব আন্তর্জাতিক সংস্থা দিয়েছে প্রায় 30,000 কোটি টাকা। এই অল্প কয়দিনের মধ্যে আমরা এই বিশাল আকারের একটি লস হয় শুধুমাত্র ভারতের চাটুকারিতার কারণে। দেখুন, বাংলাদেশের চারিদিকে ভারত প্রায় 30টিরও অধিক বাঁধ দিয়ে তারা
আমাদের যে পানির ন্যায্য হিসাব সেটা আটকিয়ে দিয়ে তারা তাদের দেশে জলবিদ্যুৎ উৎপাদন করেন, তাদের কৃষিকাজে তারা সেই পানিগুলো ব্যবহার করেন, অথচ আমরা পাই না। বিভিন্ন সময় বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মধ্য দিয়ে আমরা 36% এই তিস্তার পানি পাওয়ার কথা, আর ভারত পাওয়ার কথা 39%, অথচ আমরা পাচ্ছি এখন 0। আমাদের যখন পানির প্রয়োজন নেই তখন ভারত আমাদের পানি দেয়, আর আমাদের যখন পানির প্রয়োজন তখন তারা দেয় না। দেখুন, ভারত এখন এই যে বাংলাদেশ চীনের সম্পর্কটা সহ্য করতে পারছে না, কি কারণে? সেটার অন্যতম একটি কারণ হচ্ছে 133 কিলোমিটার এই যে বাঁধটা বাংলাদেশে তিস্তা বাঁধ যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্য দিয়ে চায়না আমাদের দেশে এটা করবেন। এখানে একটা স্যাটেলাইট শহর করবেন, তারপরে 150 মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র করবেন। এই 3টা প্রকল্প বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এগিয়ে নিয়ে যাওয়ার কারণটা কি জানেন? এই প্রকল্পটি হবে বাংলাদেশের অভ্যন্তরে, কিন্তু ভারতের প্রায় 100 কিলোমিটারের ভিতরে। তো ভারত মনে করছেন চায়না যদি বাংলাদেশে এই প্রকল্পগুলো করে, বাংলাদেশের থেকে মাত্র 100 কিলোমিটার দূরে ভারতের যে 7 সিস্টার বা চিকেন নেক, এই জায়গাতে ভারত অনেক হুমকি মনে করছেন। চীন যদি এখানে আসে তাহলে ভারতকে চীন চারদিক থেকে ঘিরে ফেলবে। এই কারণেই কিন্তু এখন এই প্রকল্পগুলো শেখ হাসিনার আমলও সহ্য করতে পারে নাই, এই আমলও সহ্য করতে পারছে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দৃঢ়চেতাভাবে বলেছেন যে 2025 সালের মধ্যে চীন এই যে প্রকল্পের বাজেট বা তারা এটা স্টাডি করে দেখবেন যে এখানে কি কি করতে হবে, কি কি না করতে হবে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।